আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশের দ্বিতীয় ক্লাস করব। আজকে আমাদের ইংলিশের পেইড ব্যাচের দ্বিতীয় ক্লাস। যারা গ্রামার, লিটারেচার এবং রিটেনের বেসিক কোর্সে ভর্তি হয়েছিলেন তাদের দ্বিতীয় ক্লাস আজকে হবে, এবং আজকের ক্লাসটাও আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। অর্থাৎ গতকালকের মতো আজকের ক্লাসটাও আমাদের পেজ থেকে হবে এবং সবাই দেখতে পারবেন। এর পরের ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচেই হবে, এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে না। ওকে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে কিনা।
দেখেন আমরা গতদিন নাউনটা শিখেছিলাম। আজকে আমরা নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথম আসবো প্রপার নাউন। আমরা কিন্তু একবারে জিরো থেকে শুরু করেছি, একবারে জিরো থেকে আজকে আমরা শুরু করেছি এই কোর্সটা। অর্থাৎ এই কোর্সটা একবারে আমরা যে পেইড বেসের যে ক্লাসটা আমরা একবারে জিরো থেকে ক্লাসটা শুরু করেছি। অর্থাৎ আমরা যারা একবারে ইংলিশের কিছুই পারি না তারা একবারে সেই 2-3 ক্লাসের মতো একবারে জিরো থেকে এই কোর্সটা আমাদের সাজানো হয়েছে। এবং এই কোর্সে যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করি ইনশাল্লাহ ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেনে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না আশা করি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রপার নাউন। প্রপার নাউন মানে হলো নির্দিষ্ট নাম। প্রপার নাউন হলো কি? নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম অর্থাৎ নির্দিষ্ট নাম বা একক নাম। নির্দিষ্ট নাম বা একক নাম বা স্পেসিফিক নাম। তাহলে কোনো ব্যক্তি, এটা পুরোটা সংজ্ঞাটা হবে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বা স্পেসিফিক নাম বা একক নাম বুঝালে তাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। তাহলে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম, স্পেসিফিক নাম বা একক নাম বুঝালে তাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। প্রপার নাউন কোনগুলো? যেমন আমি যদি বলি ঢাকা, খেয়াল করেন এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গার নাম এবং একটা একক নাম। আপনি যদি বলেন ঢাকা, বাংলাদেশে কিন্তু একটা মাত্র শহরের নাম ঢাকা। ঢাকা নামে কিন্তু বাংলাদেশে একাধিক শহর নাই। আমি যদি বলি খুলনা, খেয়াল করেন যদি বলা হয় খুলনা, এই খুলনা কিন্তু একটা শহরের নাম, একটা জায়গার নাম। হ্যাঁ, বাংলাদেশের একাধিক জায়গা বা পৃথিবীর একাধিক জায়গার নাম কিন্তু খুলনা নাই। তাহলে এই খুলনাটা কিন্তু একটা একক নাম বা নির্দিষ্ট একটা নাম। আমি যদি বলি আশিকুর, হ্যাঁ, যেমন আমার নাম আশিকুর রহমান, তাহলে আশিকুর এটা কিন্তু একজন নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। সব ছেলেদের নাম কিন্তু আশিকুর না। আমি যদি বলি আরিফ, যদি বলা হয় আরিফ, আরিফ কিন্তু একজন নির্দিষ্ট নাম। এটা কিন্তু সবার নাম কিন্তু আরিফ না। ঠিক আছে, তাহলে যে নামটা সবার ভিতরে নাই, একক নাম, নির্দিষ্ট নাম বা স্পেসিফিক কোন নাম, সেটা কি? আরিফ। তারপর দেখেন আমি যদি বলি বাংলাদেশ, বলেন পৃথিবীতে একটা মাত্র দেশের নাম কিন্তু বাংলাদেশ। পৃথিবীর সব দেশের নাম কিন্তু বাংলাদেশ না। আমি যদি বলি ইন্ডিয়া, বলেন ইন্ডিয়া এটা কিন্তু একটা দেশের নাম। আমি যদি বলি পাকিস্তান, বলেন একটা নির্দিষ্ট নাম বা স্পেসিফিক নাম, একক নাম। এই নামগুলো কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের নাম বলা যাবে না, একটা মাত্র দেশের নাম। যার কারণে একে বলা হবে কি? প্রপার নাউন। এখন আমরা জানি প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। সাধারণত আর্টিকেল বসে কমন নাউনের আগে। সাধারণত আর্টিকেল বসে কমন নাউন এর আগে। সাধারণত আর্টিকেল বসে কোথায়? কমন নাউনের আগে। কিন্তু নির্দিষ্ট কিছু প্রপার নাউনের আগে, নির্দিষ্ট কিছু প্রপার নাউনের আগে আর্টিকেল দি বসে।
যেমন সেই আর্টিকেল গুলোর নাম কি কি? যেমন যেমন নদী, বাংলাতে আগে লিখি নদী, পাহাড়, সাগর, মহাসাগর, নদী, পাহাড়, সাগর, মহাসাগর, উপসাগর, পত্রিকা, ম্যাগাজিন, পত্রিকা, ম্যাগাজিন, বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ এদের নামের আগে আর্টিকেল দি বসে। তাহলে আমরা দেখলাম যে সাধারণত আর কোন নাউনের আগে আর্টিকেল বসে, কমন নাউনের আগে আর্টিকেল বসে, কিন্তু নির্দিষ্ট কিছু প্রোফান নাউন আছে যে প্রোফান নাউনগুলোর আগে আর্টিকেল শুধুমাত্র দি বসতে পারবে, এ আর বসানো যাবে না। তাহলে সব নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না, শুধুমাত্র কোন নাউনের আগে আর্টিকেল বসে, কমন নাউনের আগে আর্টিকেল বসে। কিন্তু নির্দিষ্ট কয়েকটা প্রোফান নাউন আছে যে প্রোফান নাউনগুলোর আগে শুধুমাত্র আর্টিকেল কি বসতে পারে, দি বসতে পারে। সেগুলো আমি লিখেছি কি কি দেখেন, নদী, পাহাড়, সাগর, মহাসাগর, উপসাগর, পত্রিকা, ম্যাগাজিন, বিখ্যাত গ্রন্থ এদের নামের পূর্বে শুধুমাত্র আর্টিকেল দি বসবে, শুধু আর্টিকেল কি দি বসে, এই দি কথাটা উল্লেখ করতে হবে। এদের আগে শুধু আর্টিকেল কি বসে, দি বসে। তাহলে খেয়াল করেন, আমরা যদি লিখি পদ্মা, আমরা যদি লিখি পদ্মা, পদ্মা, তাহলে এর আগে দি বসাতে হবে, কারণ পদ্মা একটা নদীর নাম। আমরা যদি বলি মেঘনা, বলেন মেঘনা, মেঘনা একটা নদীর নাম, তাহলে এর আগে কি বসাতে হবে, দি বসাতে হবে। তারপরে দেখেন সাগর, আমরা যদি বলি বে অফ বেঙ্গল, দেখেন বে অফ বে অফ বেঙ্গল, তাহলে এর আগে দি বসাতে হবে। তারপরে খেয়াল করেন, যদি বলা হয় প্যাসিফিক ওশান, প্যাসিফিক ওশান, প্যাসিফিক ওশান মানে হলো প্রশান্ত মহাসাগর, তাহলে প্যাসিফিক ওশান এর আগে দি বসাতে হবে। যদি বলা হয় আটলান্টিক ওশান, আটলান্টিক ওশান, তাহলে এর আগেও দি বসাতে হবে। তাহলে যে কোনো সাগর, মহাসাগর, উপসাগর এদের আগে দি বসাতে হবে। তারপরে দেওয়া আছে দেখেন ডেইলি, যদি বলা হয় ডেইলি স্টার, ডেইলি স্টার, ডেইলি স্টার হলো একটা পত্রিকার নাম, তাহলে এর আগে দি বসাতে হবে। যদি বলা হয় ডেইলি সান, তাহলে এর আগেও দি বসাতে হবে। তারপরে দেখেন বিখ্যাত গ্রন্থ, যেমন হোলি কোরআন, হোলি কোরআন, হোলি কোরআন, তাহলে হোলি কোরআন একটা বিখ্যাত ধর্মীয় গ্রন্থ, এর আগে দি বসাতে হবে। তাহলে দেখেন আমরা
আমরা কতগুলো প্রপার নাউন দেখলাম, যে প্রপার নাউনগুলোর আগে সাধারণত আর্টিকেল কি বসে? দি বসে। কি কি? নদী, পাহাড়, সাগর, মহাসাগর, উপসাগর, পত্রিকা, ম্যাগাজিন, বিখ্যাত গ্রন্থ। তাহলে শুধু পদ্মা, পদ্মা একটা নদীর নাম, তাহলে এর আগে দি বসাতে হবে। মেঘনা, মেঘনা একটা নদীর নাম, এর আগে দি বসাতে হবে। বে অফ বেঙ্গল একটা উপসাগরের নাম, এর আগে দি বসাতে হবে। তারপরে প্যাসিফিক ওশান একটা মহাসাগরের নাম, এর আগে দি বসাতে হবে। আটলান্টিক ওশান একটা মহাসাগরের নাম, এর আগে দি বসাতে হবে। বলেন হোলি কুরআন একটা বিখ্যাত গ্রন্থ, এর আগে দি বসাতে হবে। তারপরে ডেইলি স্টার একটা পত্রিকার নাম, এর আগে দি বসাতে হবে। ডেইলি স্টার একটা পত্রিকার নাম, এর আগে কি বসাতে হবে? দি বসাতে হবে। তাহলে এই প্রোফান নাউন গুলো কিন্তু আমরা মুখস্থ করব। নেট কানেকশন কি কোনো সমস্যা হচ্ছে? ওকে, তাহলে এগুলো লেখা হয়েছে কিনা বলেন? এগুলো লেখা শেষ হয়েছে কিনা? যদি এগুলো লেখা শেষ হয় তাহলে প্রপার নাউন থেকে আমাদের আর কিছু পড়া লাগবে না। এবার আমরা পড়বো কমন নাউন। খেয়াল করেন, এবার আমরা পড়বো কমন নাউন। দুই নাম্বার কমন নাউন। কমন নাউন হলো একই জাতীয় সকলকে বোঝায়। অর্থাৎ প্রপার নাউনের মতো এককভাবে বা নির্দিষ্ট করে একটাকে বোঝাবে না, কিন্তু ওই জাতীয় সকলকে বোঝাবে। ওই জাতীয় সকলকে যখন একটা নামে ডাকা হয় তখন সেটাকে বলা হয় কমন নাউন। তাহলে কমন নাউন কোনগুলো দেখেন, আমরা যদি বলি গার্ল, বয়, ম্যান, ওম্যান, প্লেয়ার, স্টুডেন্ট, এনিম্যাল, ফিশ, বার্ড, ফ্রুট, ফ্লাওয়ার, রিভার। দেখেন এগুলো কিন্তু নির্দিষ্ট করে কোনো নাম না। রিভার বলতে কিন্তু একটা নদীকে বোঝায় না, সব নদীকে বোঝায়। ফ্লাওয়ার বললে কিন্তু সব ফুলকে বোঝায়। ফ্রুট বললে সব ফলকে বোঝায়। বার্ড বললে সব পাখিকে বোঝায়। বলেন এনিম্যাল বললে সব পশু, ফিশ বললে সব মাছকে বোঝায়। তাহলে এগুলো সব বলেন। এরপরে পিপল কমন নাউন। দেখেন চাইল্ড, চাইল্ড, বেবি, বলেন এগুলো সব কোন নাউন? কমন নাউন। কিন্তু
আপনারা একটু বলেন, আমি যদি বলি হিলসা ফিশ, অথবা আমি যদি বলি টাইগার, লায়ন, অ্যাপেল, অরেঞ্জ, বলেন তো হিলসা ফিশ, তারপরে টাইগার, লায়ন, অ্যাপেল, অরেঞ্জ, এগুলো কোন নাউন? এগুলো কোন নাউন হবে? নিচের এই লাইনটা বলেন তো, নিচের এই লাইনটা এটা কোন নাউন হবে? এগুলো এই নিচেরটা, এটা এই বক্সের ভিতরে যেটা বলেন হিলসা ফিশ, তারপরে টাইগার, লায়ন, অ্যাপেল, অরেঞ্জ, বলেন অরেঞ্জ মানে কমলা লেবু একটা ফলের নাম, অ্যাপেল একটা ফলের নাম, লায়ন একটা পশুর নাম, টাইগার একটা পশুর নাম, বলেন হিলসা ফিশ একটা মাছের নাম। এবার আমাকে একটু বলেন তো নিচের বক্সে যে নামগুলো আমি লিখেছি এগুলো কোন নাউন হবে? প্রোফান নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, নাকি অন্য কোনো নাউন হবে? একটু বলেন এই নাউনটা কোন নাউন হবে? একটু কমেন্টে বলেন এটা কোন নাউন হবে? হিলসা ফিশ, টাইগার, লায়ন, অ্যাপেল, অরেঞ্জ, এগুলো কোন নাউন হবে? একটু কমেন্ট করে বলেন এটা কোন নাউন হবে? একটু কমেন্ট করে বলেন তো এটা কোন নাউন হবে? একটু কমেন্ট করে বলেন এটা কোন নাউন হবে? কমন নাউন, হ্যাঁ ঠিক আছে, কমন নাউন হবে। খেয়াল করেন আমরা এনিম্যাল বললেও কমন নাউন বলবো, এনিম্যালের যে আলাদা নামগুলো কিন্তু কমন নাউন। তাহলে এইটা আমরা একটু সুন্দর করে আমরা একটু 3 স্টার দিয়ে মনে রাখবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাই জানে না। সেটা হলো আমরা মনে রাখবো পাখি, ফুল, ফল, পাখি, ফুল, ফল, পশু, পাখি, ফুল, ফল, পশু, মাছ, পাখি, ফুল, ফল, পশু এবং মাছ, এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা নাম ও কমন নাউন হবে। এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা নাম ও কমন নাউন হবে। আপনারা জানেন যে আজকে আমাদের রাত 8টার সময় ইংলিশ পেইড বেসের ক্লাস থাকে, এবং আজকে যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেইড বেসের দ্বিতীয় ক্লাস। অর্থাৎ আমরা ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেনের উপরে যে বেসিক একটা কোর্স চালু করেছি, এবং অনেকেই ভর্তি হয়েছেন, এবং যারা ভর্তি হয়েছেন আর যারা ভর্তি হননি কিন্তু ভর্তি হবেন তাদের জন্য আমি গত ক্লাসটা এবং আজকের ক্লাসটা ফ্রি পেজে দিয়েছি। এরপরের থেকে কিন্তু আমাদের পেইড বেসে ক্লাস হবে। যারা ভর্তি হতে চান 510 টাকার বিনিময়ে 100-র অধিক ক্লাস পাবেন আপনারা, এবং দীর্ঘমেয়াদী একটা কোর্স। এই একটা কোর্স থেকে ইনশাল্লাহ আপনারা সবকিছু পাবেন। হ্যাঁ, এই একটা কোর্সে ইংলিশের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। যারা ভর্তি হতে চান তারা 510 টাকায় ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভর্তি হওয়ার জন্য আপনাদের 01937560547 এই নাম্বারে বিকাশ অথবা নগদে 510 টাকা সেন্ড করে স্ক্রিনশট দিতে হবে, অথবা শেষে 4 ডিজিট বলে দিলে আমি আপনাদেরকে পেইড গ্রুপে অ্যাড করে দিব। তাহলে যারা যারা ইংলিশ বেসিক কোর্সে ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর কি। ওকে, তাহলে আসেন আমরা এই তথ্যটা খুব সুন্দর করে নোট করে লিখে নিব। সেটা হলো পাখি, ফুল, ফল, পশু এবং মাছ, এদের প্রত্যেকটির আলাদা আলাদা নামও কি কমন নাউন। যেমন আমি যদি বলি শুধু পাখি, বার্ড, এটাও কমন নাউন। আবার আমি যদি বলি শুধু দোয়েল পাখি, কোয়েল পাখি, তারপরে কোকিল, ময়না, টিয়া, হ্যাঁ, যে শালিক, হ্যাঁ, যে কোনো পাখির নাম আলাদা আলাদা করে বললে এটাও কমন নাউন। আমি যদি বলি ফ্লাওয়ার, মানে ফুল, সকল ফুলকে বোঝাচ্ছে, এটাও কমন নাউন। কিন্তু আমি যদি বলি জুই, কদম, বেলি, হাসনাহেনা, গাঁদা, গন্ধরাজ, হ্যাঁ, রজনীগন্ধা, যত ফুল আছে সব ফুলের নাম আলাদা আলাদা ভাবে ফুলের নাম বললেও সেটা কমন নাউন। আমি যদি বলি ফল, ফ্রুট, এটাও কমন নাউন। কিন্তু আমি যদি বলি যে অ্যাপল, অরেঞ্জ, গুয়াভা, হ্যাঁ, প্রত্যেকটা ফলের নাম, হ্যাঁ,
প্রত্যেকটা ফলের আলাদা আলাদা নাম বললেও সেটা কি একটা কমন নাউন। আমি যদি বলি পশু অ্যানিম্যাল, এটাও কমন নাউন। আমি যদি বলি টাইগার, লায়ন, গট, কাউ, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা পশুর নাম আলাদা আলাদা করে আবার কমন নাউন। আমি যদি বলি মাছ, ফিশ, এটাও কমন নাউন। আমি যদি প্রত্যেকটা মাছের নাম আলাদা আলাদা করে বলি, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ আলাদা আলাদা ভাবে বলি, সবগুলো কিন্তু কমন নাউন। তাহলে আমরা মনে রাখবো যে পাখি, ফুল, ফল, পশু এবং মাছ, এদের প্রত্যেকটার আলাদা আলাদা করে স্পেসিফিক নামগুলো আবার কি কমন নাউন হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা অনেকেই জানি না। ওকে, তাহলে আমরা কমন নাউনটা দেখলাম। এরপরে আমরা আবার প্রত্যেকটা নাউনের আবার আলাদা আলাদা করে ট্রান্সফরমেশন দেখবো। তার আগে আমরা কালেকটিভ নাউনটা দেখে আসি। আমরা আরেকটা কথা মনে রাখবো যে কমন নাউন এক্সট্রা চিহ্ন দিয়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো। কমন নাউন এর আগে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কমন নাউনের আগে আর্টিকেল, কমন নাউনের আগে আর্টিকেল এ, এন এবং দি বসে, এ এন দি বসে এবং শেষে এস বা ই যোগ করে, এবং শেষে এস বা ই যোগ করে প্লুরাল করা যায় এবং প্লুরাল করা যায়। হ্যাঁ, আমি এখানে যেটা পড়াবো, যে টপিক পড়াবো, সেই টপিকের উপরে আমি আপনাদের পিডিএফ দিব এবং ওই পিডিএফটা পড়বেন এবং আমার ক্লাসের নোটটা, ক্লাসটা দেখার পরে আমি পরবর্তী দিন, অর্থাৎ একটা টপিক শেষ হবে, ওই টপিকের উপরে পরীক্ষা নিব। হ্যাঁ, এই পরীক্ষার লিঙ্ক এই গ্রুপে দেওয়া হবে এবং যে পিডিএফটা ওই গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটা ক্লাসের শেষে আমি পিডিএফ দিব এবং পিডিএফটা পড়বেন, ক্লাসটা দেখবেন, ক্লাসটা নোট করে মুখস্থ করবেন এবং পরবর্তী দিন যেদিন ক্লাস হবে তার পরবর্তী মাঝে যেদিন ক্লাস অফ থাকবে সেই দিন আপনাদের ওই পরীক্ষা হবে, অথবা যেদিন ক্লাস থাকবে তার ক্লাসের আগে, যদি 8টার সময় আমাদের ক্লাস হয়, 7:30টার দিকে আমি পরীক্ষার লিঙ্ক দিব, এখানে পরীক্ষা দিবেন, অর্থাৎ পরীক্ষা দিতে হবে এবং আমি পিডিএফ যা কিছু প্রোভাইড করার, আমি ক্লাসের যা পড়াবো সেটা পিডিএফ আকারে দিব এবং পরীক্ষা দিতে হবে নিয়মিত। ঠিক আছে? কখন এ বসে, কখন এন বসে, এটা আমরা আর্টিকেলের ব্যবহারে শিখবো। তারপরে যখন আপনি জিজ্ঞাসা করেছেন, আমি বলি যে যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয়, যদি ওয়ার্ল্ডের উচ্চারণটা প্রথমে, যে ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে প্রথমে লেটারটা যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে সেখানে আমরা এন বসাবো, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসাবো। যেমন ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। শুধু এ, ই, আই, ও থাকলে হবে না, সাউন্ডটা কিন্তু ভাওয়েলের মতো আসতে হবে, তাহলে তার আগে এন। আর যদি সাউন্ডটা কনসোনেন্টের মতো আসে তাহলে তার আগে কি? এ। তাহলে আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল, এর আগে কি? এই সাউন্ডগুলোর আগে আর্টিকেল এন এবং বাকি যে 21টা লেটার আছে ইংলিশে, এগুলোর এই কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। এগুলো আমরা আর্টিকেল দিয়ে ডিটেইলস শিখবো। ঠিক আছে? ওকে, তাহলে কমন নাউনের আমি যেটুকু লিখে দিয়েছি এইটুকু নোট করে ফেলবেন। আর আমার কথা হলো, আমি ক্লাসে যেটা পড়াবো এটা নোট করবেন, নোট করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। এরপরে যে আমি পিডিএফ দিব এবং পরবর্তী দিন পরীক্ষা হবে। ঠিক আছে? ওকে, এরপরে আমরা কালেকটিভ নাউনে চলে আসি। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা এককভাবে, যে নাউন দ্বারা কি, যে নাউন দ্বারা প্রত্যেকটিকে আলাদাভাবে না বুঝিয়ে একটা দল বা সমষ্টি, দল অথবা সমষ্টি আকারে বোঝায়। তাহলে
কালেক্টিভ নাউন কোনটা? যে নাউন দ্বারা নির্দিষ্ট করে বা স্পেসিফিক ভাবে একজনকে না বুঝিয়ে ওই জাতীয় সকলকেও না বুঝিয়ে একটা নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে বোঝাবে, তাহলে সেটাকে বলা হবে কি? কালেক্টিভ নাউন। যেমন খেয়াল করেন, আবার আমরা বলতে পারি কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। বলেন কমন নাউনের সমষ্টিকে কি বলে? কালেকটিভ নাউন বলে। যেমন কমন নাউন হলো প্লেয়ার। কমন নাউন কি ছিল? প্লেয়ার। তাহলে প্লেয়ার, অনেকগুলো প্লেয়ারদের সমন্বয়ে কি তৈরি হয়? টিম তৈরি হয়। বলেন প্লেয়ার হলো একটা কমন নাউন। তাহলে প্লেয়ারদের সমষ্টিতে, প্লেয়ারদের অনেকগুলো প্লেয়ার, সর্বনিম্ন 11 জন প্লেয়ার মিলে কি হয়? একটা টিম গঠিত হয়। তাহলে টিম একটা কালেক্টিভ নাউন। বলেন মেম্বার মানে সদস্য। এই মেম্বারটা একটা কমন নাউন। এই মেম্বার মিলে কি তৈরি হয়? কমিটি গঠিত হয়। মেম্বারের সমন্বয়ে কি তৈরি হয়? কমিটি তৈরি হয়। কমিটি গঠিত হয় কিসের সমন্বয়? মেম্বারের সমন্বয়। বলেন ক্লাস, স্টুডেন্ট হলো কি? কমন নাউন। আর এই স্টুডেন্টদের সমন্বয়ে কি তৈরি হয়? ক্লাস। বলেন ক্লাসের ভিতরে একাধিক স্টুডেন্ট থাকে, তাহলে স্টুডেন্টদের সমন্বয় বা স্টুডেন্টসের একটা গ্রুপ বা দলকে কি বলা হয়? ক্লাস বলা হয়। দেখেন তারপরে জুরি মানে হলো বিচারক। তাহলে বিচারকদের একটা দল বা একটা দলকে বলা হয় জুরি। কমিটি। তারপরে দেখেন বোর্ড। এই বোর্ড মানে হলো পরিচালনা পর্ষদ, ডাইরেক্টরি বোর্ড। ফ্যামিলিতে কিন্তু একের অধিক সদস্য থাকে। ফ্যামিলি। গ্রুপ, লাইব্রেরিতে অনেকগুলো বইয়ের সমষ্টি। বলেন হার্ড হলো গবাদি পশুর দল বা পাল। ফ্লিট মানে হলো রণতরীর বহর। এই যে কিছুদিন আগে আমেরিকা ভেনেজুয়েলাতে আক্রমণ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। এবং আপনারা দেখবেন যে ভেনেজুয়েলার আশপাশে ক্যারিবিয়ান সাগরে অনেকগুলো রণতরী পাঠিয়েছিল। রণতরী মানে কি? বিমানবাহী, অর্থাৎ যুদ্ধে যে বিমানগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ যুদ্ধ বিমানগুলো বহন করার জন্য যে রণতরীটা রাখা হয় ওইটাকে বলা হয় কি? ওইটাকে বলা হয় রণতরী। অর্থাৎ যুদ্ধ বিমান যে রণতরীতে বহন করে তাকে বলা হয় কি? যে তরীতে বহন করে তাকে বলা হয় রণতরী। আর রণতরী যদি একের অধিক হয়, যেমন ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার চারিপাশ দিয়ে কিন্তু অনেকগুলো রণতরী ঘিরে রেখেছিল ভেনেজুয়েলাকে, এজন্য এটাকে বলা হয় রণতরীর বহর। এবং দেখেন বেশ কিছু আবার রণতরী কি এই ইরানের দিকে আসছে ইরান আক্রমণের জন্য, তাহলে এটাকে বলা হয় একাধিক রণতরী আসে মানে রণতরীর বহর বলা হয় সেটাকে। তাহলে দেখেন ফ্লিট মানে রণতরীর বহর। হার্ড ক্যাটেল মানে কি? গবাদি পশুর দল বা পাল। বলেন স্কুল মানে কিন্তু বিদ্যালয় না, এই স্কুল মানে ঝাঁক। মাছের ঝাঁক বোঝাতে সেখানে স্কুল বোঝায়। মাছের ঝাঁক বোঝালে তাকে বলা হয় স্কুল। বলেন পার্টি মানে হলো দল। পার্টি মানে কি? দল। ক্রাউড মানে জনতার একটা মানে ভিড়। তারপরে দেখেন ক্রাউড। ক্লাব একটা ক্লাবে কিন্তু অনেকগুলো সদস্য থাকে। তার মানে যে প্রোফান নাউন মানে একজন করে বোঝায়, কমন নাউন মানে ওই যেতে সকলকে বোঝায়, কালেকটিভ নাউন মানে একজনও না সবাইকেও না, সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ একটা সীমা থাকবে। এটাকে বলা হবে কি? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন কোম্পানি, কাপল মানে কয়জন? 2 জন। তাহলে কোম্পানি, কাপল এগুলো কিন্তু বলেন স্টাফ। প্যানেলে কিন্তু একজনের বেশি সদস্য থাকে। গভর্নমেন্ট মানে সরকারের সদস্য কিন্তু একজনের বেশি। কাউন্সিল। বলেন এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এই কালেক্টিভ নাউনগুলো আমরা মুখস্থ রাখবো। কোনগুলো? টিম, কমিটি, ক্লাস, জুরি, বোর্ড, ফ্যামিলি,
গ্রুপ, লাইব্রেরি, হার্ট, ফ্লিট, ক্যাটল, স্কুল, পার্টি, ক্রাউড, ক্লাব, কোম্পানি, কাপল, স্টাফ, প্যানেল এবং কাউন্সিল। এই কালেক্টিভ নাউনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর বাইরে পরীক্ষার সাধারণত আসবে না। এরপরে আমরা ম্যাটেরিয়াল নাউনটা শেখার পরে আমরা নাউনের ট্রান্সফরমেশন গুলো শিখবো। দেখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে বস্তু বা পদার্থ, বস্তু বা পদার্থ যা যেগুলো সাধারণত গোনা যায় না, যেগুলো সাধারণত গোনা যায় না, ওজন বা পরিমাপ করা হয়, গোনা যায় না, ওজন বা পরিমাপ করা হয়, ওজন বা পরিমাপ করা হয়, সেগুলো ম্যাটেরিয়াল নাউন। ওজন বা পরিমাপ করা হয় সেগুলো কি ম্যাটেরিয়াল নাউন। যেমন ম্যাটেরিয়াল নাউন যেমন রাইস, ওয়াটার, সল্ট, টি, মিল্ক, সুগার, স্যান্ড, স্যুপ, মাটন, মাটন মানে খাসির মাংস, মাটন, বিফ, বিফ মানে গরুর মাংস, বিফ, চিকেন, গোল্ড, আয়রন, সিলভার, প্লাটিনাম, ডায়মন্ড, দেখেন ম্যাটেরিয়াল নাউন কোনগুলো আমরা লিখেছি। ম্যাটেরিয়াল নাউন গুলো হয় টি, কফি, আরো আছে টি, কফি, টি, ইঙ্ক, এটসেট্রা। তাহলে এগুলো ম্যাটেরিয়াল নাউন। এগুলো লেখার পরে এগুলো পরীক্ষা আসে, যেমন পরীক্ষা আসে রিভার কোন নাউন, কমন নাউন। পরীক্ষা আসে গার্ল কোন নাউন, কমন নাউন। পরীক্ষা আসে ক্লাস কোন নাউন, কালেকটিভ নাউন। অপশনে 4টা থাকে। মানে পরীক্ষা আসে কমিটি, নিচের কোনটি কালেকটিভ নাউন, কমিটি। নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন, মাটন। এই মাটনটা কিন্তু 42তম 41তম বিসিএস পরীক্ষা এসেছিল। মাটন কোন নাউন, এটা কিন্তু হ্যাঁ আপনি কি নিবন্ধনের জন্য, হ্যাঁ নিবন্ধনের জন্য তো ভর্তি নিচ্ছি, নিবন্ধনের জন্য অলরেডি ভর্তি হচ্ছে। যারা বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হবেন তাদের জন্য 510 টাকা। আর যারা নিবন্ধন, হ্যাঁ যারা 19তম নিবন্ধন এবং 51তম বিসিএস এর জন্য ভর্তি হবেন তাদের জন্য 199 টাকা। ঠিক আছে, তাহলে নিবন্ধনের জন্য যারা কোর্স করবেন তারা 199 টাকা, আর যারা পরিপূর্ণ আকারে বেসিক ইংলিশ গ্রামার কোর্স করবেন তাদের জন্য 510 টাকা। হ্যাঁ ভর্তি হতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে। সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি, এই নাম্বারে 01937 560 547 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন।
অথবা এই নাম্বারে টাকা সেন্ড করে স্ক্রিনশট দিবেন, অথবা লাস্টে 4 ডিজিট পাঠিয়ে দিলে আমি ভর্তি করে নিব। তাহলে যারা শুধু নিবন্ধন কোর্স বা 51তম বিসিএস কোর্সে ভর্তি হবেন তারা 190 টাকা, যারা পূর্ণাঙ্গ রিটেন এমসিকিউ এবং লিটারেচারের বেসিক ইংলিশ কোর্স করবেন তাদের জন্য 510 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের লেখা শেষ। তাহলে আমরা কিন্তু এরপরে আমাদের ট্রান্সফরমেশন অফ নাউনে যাব। আমরা ট্রান্সফরমেশন অফ নাউন, নাউনের পরিচয়টা আমরা শিখেছি, এবং ট্রান্সফরমেশন অফ নাউনটা আমরা শিখব। ট্রান্সফরমেশন অফ নাউন, খেয়াল করেন, প্রপার নাউন থেকে প্রপার নাউনকে কিভাবে আমরা কমন নাউন করতে পারি, প্রপার নাউনকে কিভাবে কমন নাউন করব সেটা আমরা শিখব। পরীক্ষায় যদি আসে লর্ড বায়রন, পরীক্ষায় এসেছে লর্ড বায়রন, পিবি শ্যালি, লর্ড বায়রন এবং পিবি শ্যালি, লর্ড বায়রন পিবি শ্যালি, এই দুটো কোন নাউন? সবাই কমেন্টে বলেন, লর্ড বায়রন এবং পিবি শ্যালি এটা কোন নাউন? লর্ড বায়রন হলো ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি। লর্ড বায়রনকে বলা হয় ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি, এবং পিবি শ্যালিকে বলা হয় ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি। লর্ড বায়রন ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি এবং পিবি শ্যালি এরা দুজন ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি। তাহলে বলেন এই লর্ড বায়রন এবং পিবি শ্যালি পরীক্ষা যদি আসে, হ্যাঁ, লর্ড বায়রন এবং পিবি শ্যালি কোন ধরনের নাউন? প্রপার, কমন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল? কোন নাউন বলেন? লর্ড বায়রন এবং পিবি শ্যালি এরা দুজন কোন নাউন? একটু কমেন্ট করে বলেন লর্ড বায়রন এবং পিবি শ্যালি কোন ধরনের নাউন? এই দুটা কিন্তু প্রপার নাউন। এই দুটো কোন নাউন? প্রপার নাউন। মানে লর্ড বায়রন, পিবি শ্যালি যদি সিঙ্গেল ভাবে আলাদাভাবে পরীক্ষা আসে, লর্ড বায়রন এটা কোন ধরনের নাউন? প্রপার নাউন। যদি বলা হয় পিবি শ্যালি এটা কোন ধরনের নাউন? এটা কিন্তু একটা প্রপার নাউন। কিন্তু পরীক্ষা আসে এইভাবে, পরীক্ষা আসে নজরুল, পরীক্ষায় যেটা আসে সেটা হলো নজরুল ইজ দা বায়রন অথবা শেলি, যে কোনোটা আসতে পারে। শেলি অফ বাংলাদেশ, নজরুল ইজ দা বায়রন অথবা শেলি অফ বাংলাদেশ। পরীক্ষা আসে বায়রন অথবা শেলি, এই দুটা কোন নাউন? বলেন। এখানে আমি বিটা মাঝখানে বিটা ক্যাপিটাল লেটার দিয়েছি কেন, এসটা ক্যাপিটাল লেটার দিয়েছি কেন? কারণ প্রপার নাউন বাক্যের মধ্যে যে জায়গাতে বসে সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হয়। বলেন, প্রপার নাউন বাক্যের মধ্যে যে জায়গাতে বসে সেটা সবসময় সেখানে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তাহলে এখানে বায়রন একজন ব্যক্তির নাম, শেলি একজন ব্যক্তির নাম, আর ব্যক্তির নাম সবসময় কি হতে হবে? প্রপার নাউন দিয়ে শুরু করতে, মানে এইটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এখন বলেন, যদি শুধু লর্ড বায়রন অথবা শুধু পিবি শ্যালি বলা হয় তাহলে এটা কি হবে? প্রপার নাউন হবে। কিন্তু নজরুল ইজ দা বায়রন অথবা শেলি অফ বাংলাদেশ, এখানে নজরুলের আগে কোনো আর্টিকেল দেওয়া নাই, কিন্তু বলেন বায়রন এবং শেলির আগে আর্টিকেল দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আর্টিকেল বসে কমন নাউনের আগে এস বাই যোগ করে প্লুরাল হয় কমন নাউন। তাহলে বলেন, আমি এই কথাটা আবারও বলছি যে আর্টিকেল বসে, আর্টিকেল এ এন ডি বসে এবং শেষে এস বাই এস, যোগ করে প্লুরাল করা যায় একমাত্র কমন নাউনকে। তার মানে বোঝা যাচ্ছে কি, যে কোনো নাউনের আগে যদি আর্টিকেল বসে অথবা কোনো নাউনের শেষে যদি এস বাই যোগ করা হয়, সেই নাউনটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে যে কোনো নাউনের আগে যদি আর্টিকেল এ এন বা দি বসানো হয় এবং যদি এন দি না বসে শেষে এস বাই এস যোগ করা হয়, তাহলে সেই নাউনটার নাম কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। নির্দিষ্ট কয়েকটা প্রপার নাউন আমি বলেছিলাম যে নদী, পাহাড়, সাগর,
মহাসাগর, উপসাগর, পত্রিকা, ম্যাগাজিন, এগুলোর আগে আর্টিকেল দিয়ে বসলে শুধু এগুলো প্রপার নাউন থাকবে, এগুলো কমন হবে না। কিন্তু এই নির্দিষ্ট কয়েকটা নাম বাদে অন্য সকল নাউনের আগে আর্টিকেল এ এন্ড ডি যে কোনোটা বসলে অথবা শেষে এস বাই যোগ করলেই সেটা কমন নাউন। শেষে এস বাই যোগ করলে সেটা কি কমন নাউন। হ্যাঁ, শেলি অফ বাংলাদেশ কমন নাউন। কেন কমন নাউন? কারণ দেখেন এর আগে আর্টিকেল দিয়ে বসে গেছে। বলেন এখানে বায়রন অথবা শেলি এর আগে আর্টিকেল দিয়ে বসছে, আর আমি বলেছি কোন নাউনের আগে আর্টিকেল এ এন বা ডি এর যে কোনো একটা বসলে অথবা কোনো নাউনের শেষে যদি এস বাই এ যোগ করা হয় সেটা কমন নাউন হয়ে যাবে। তাহলে এটা হবে এখানে কমন নাউন। তাহলে পরীক্ষায় আসলে এটা আসবে। এই কোশ্চেনটা পরীক্ষায় বারবার করে আসে। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, এটা আসতে পারে। অথবা বায়রনের জায়গায় শেলি থাকে, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। তাহলে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ অথবা নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এরাই দুইটা যে কোনো একটা পরীক্ষা থাকলে তাহলে এই বায়রন অথবা শেলিকে এখন আর প্রপার নাউন লেখা যাবে না, এটা কমন নাউন হবে। কেন? কারণ এর আগে আর্টিকেল ডি আছে। এর আগে কি আছে? আর্টিকেল ডি বসছে। হ্যাঁ, আর একটা ব্যাখ্যা আমরা মনে রাখতে পারি, সেটা হলো কোনো ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তাকে বলা হবে কমন নাউন। এর আরেকটা বাংলা ব্যাখ্যা, সুনির্দিষ্ট ব্যাখ্যা হলো কোনো একজন ব্যক্তিকে অন্য আরেকজন ব্যক্তির সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হবে তাকে বলা হবে কি কমন নাউন। ওকে, এই ব্যাখ্যাটা না জানলে চলবে। সংক্ষেপে মনে রাখেন ডি বসছে মানে কি এটা কমন নাউন হয়ে গেছে। ওকে, এটা শেষ কিনা? এটা যদি শেষ হয় তাহলে আমি পরের নিয়মে যাব। মুছে দিলাম এটা। ক্লাসটা সব সুন্দর করে নোট করবেন কিন্তু আপনারা খাতায়। হ্যাঁ, নোট করে গ্রুপে পোস্ট করবেন। দেখি কে কে নোট করছেন, কে কে পড়ালেখা করছেন, আমি একটু দেখবো। আর এই একটা টপিক শেষ হলে ওই টপিকের জন্য আমি পিডিএফ ফাইল দিব, এবং পিডিএফ ফাইলটা পড়ে আপনারা পরের দিন পরীক্ষা দিবেন। আমি কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে? দেখেন, এরপর আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিভাবে কমন নাউন করা যায় বলেন? গতকাল আমি অ্যাবস্ট্রাক্ট নাউন আপনাদের শেষ করেছিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিভাবে কমন নাউন করা যায় খেয়াল করেন। আমি যদি বলি চ্যারিটি, চ্যারিটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ চ্যারিটি দয়াশীল, বদান্যতা, মহানুভবতা এগুলো দেখা যায় না। বলেন অনেস্টি, অনেস্টি এটাও দেখা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বলি কাইন্ডনেস, কাইন্ডনেস এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও দেখা যায় না। কিন্তু আমি যদি বলি তাহলে এই তিনটা কোন নাউন? এই তিনটা হলো সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তিনটা কোন নাউন সবাই বলেন? এই তিনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তিনটা কোন নাউন? এই তিনটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করেন, এই তিনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন পরীক্ষায় এই তিনটা এভাবে আলাদা করে আসবে না, যে পরীক্ষায় কখনো আসবে না চ্যারিটি কোন নাউন, পরীক্ষায় কখনো আসবে না অনেস্টি কোন নাউন। আসতেও পারে কিন্তু আসার সম্ভাবনা কম। কিন্তু পরীক্ষা আসবে কোনটা? পরীক্ষা আসবে দ্য চ্যারিটি, পরীক্ষা আসবে দ্য চ্যারিটি অফ হাতেম তাই, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ known to all. The charity of Hatem Tai is, the charity of Hatem Tai is known to all. The charity of Hatem Tai is known to all. এই বাক্যটা একাধিকবার পরীক্ষায় এসেছে, আন্ডারলাইন করা ছিল চ্যারিটির নিচে। আরেকটা বাক্য লিখি, the honesty of Haji Mohammad Mohsin, the honesty of Haji Mohammad, the honesty of Haji Mohammad Mohsin is known to us. The honesty of Haji Mohammad Mohsin is known to us. এই অনেস্টিটা কোন নাম? এই দুটো কোশ্চেন একাধিকবার পরীক্ষায় এসেছে। The charity of Hatem Tai is known to all. The charity of the honesty of Haji Mohammad Mohsin is known to us. যদি শুধু পরীক্ষা আসে চ্যারিটি কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু পরীক্ষা আসে অনেস্টি কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি শুধু পরীক্ষা আসে কাইন্ডনেস কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু
এখানে দেখেন দ্য চ্যারিটি অফ আতেন্তাই, এই চ্যারিটির আগে একটা দি বসছে, অনেস্টির আগে একটা দি বসছে, তাহলে এইখানে দ্য চ্যারিটি অফ আতেন্তা ইজ নোন টু অল অথবা দ্য অনেস্টি অফ হাজী মোহাম্মদ মহসিন ইজ নোন টু আস, এই দুইটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, এটা কমন নাউন হয়ে যাবে। এই দুটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কেন কমন নাউন হয়ে যাবে? কারণ দেখেন এর আগে আর্টিকেল দিয়ে বসছে এবং এর আগে আর্টিকেল দিয়ে বসে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির গুণ বুঝিয়েছে। বলেন এই চ্যারিটি এবং অনেস্টি এর আগে আর্টিকেল দিয়ে বসেছে এবং আর্টিকেল দিয়ে বসে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির গুণ বুঝাচ্ছে, যার কারণে একে বলা হবে কমন নাউন। একে কি বলা হবে? কমন নাউন বলা হবে। এই দুটো ক্লিয়ার কিনা সবার কাছে বলেন, এই দুটা ক্লিয়ার হয়েছে কিনা? এই দুটা ক্লিয়ার হয়েছে কিনা? আমি ধীরে ধীরে আপনাদেরকে গ্রামার গুলো করাবো এবং এ টু জেড একবারে জিরো থেকে একবারে জিরো, কিচ্ছু পারেন না যারা, তাদের জন্য একবারে খুঁটে 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 আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদেরকে বুঝাবো এবং যে কয় মাস লাগে, 2 মাস 4 মাস 6 মাস যতদিন লাগে আপনাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি ইনশাল্লাহ ইংলিশের হবে। যারা ভর্তি হতে চান তারা মাত্র 510 টাকার বিনিময়ে 100-র অধিক ক্লাস পাবেন ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেনের উপরে, তারা ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে? আমাদের বেসিক ইংলিশ গ্রামারের কোর্স চলমান, যে ভর্তি হতে চান অবশ্যই এই নাম্বার দেওয়া আছে উপরে 09375605447, এই বাঙালি নাম্বারে 510 টাকা সেন্ড করলে আপনি আমাদের এই কোর্সটা পূর্ণাঙ্গ কোর্সটা করতে পারবেন। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটা নামের ট্রান্সফরমেশন শিখব। খেয়াল করেন, এবার আমরা শিখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনকে কিভাবে কমন নাউন বানানো যায়, ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউনে রূপান্তরিত হয় সেটা আমরা এখন শিখব। খেয়াল করেন, আমরা যদি বলি ওয়াটার, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি বলি গোল্ড, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি বলি মিল্ক, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, তাহলে বলেন এগুলো ওয়াটার, গোল্ড, মিল্ক, এগুলো কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। কারণ এগুলো কিন্তু আমরা গণনা করি না, এগুলো আমরা কি করি? ওজন করি বা পরিমাপ করি, এগুলো গণনা করা যায় না, এগুলো ম্যাটেরিয়াল নাউন, এগুলো বস্তু বা পদার্থ। হ্যাঁ, তাহলে এগুলো কোন নাউন? এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এগুলো কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করেন, এগুলো কোন নাউন? এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ভালো বুঝবেন ইনশাল্লাহ। আপনাদেরকে বুঝিয়ে ছাড়বো, আপনাদেরকে একবারে আস্তে আস্তে মনে করবো যে আপনারা অনার্স মাস্টার্স না, আপনারা একবারে ক্লাস 2 থেকে ইংলিশ শিখছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এমন ভাবে ইংলিশ শেখাবো, আপনাদেরকে আমি মনে করবো যে আপনারা ক্লাস 2 থেকে শুরু করছেন। এইভাবে ধীরে 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 অল্প অল্প করে আপনাদেরকে পড়াবো, যেন আপনাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে যে কোনো ইংলিশ কোর্সেন যেন আপনাদের কাছে পানির মতো মনে হবে ইনশাল্লাহ। এরপরে আমি আপনাদের পিডিএফ দিব, প্র্যাকটিস শিট দিব, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং পরীক্ষা দিবেন নিয়মিত। ঠিক আছে? তাহলে ওয়াটার, গোল্ড, মিল্ক এটা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। কেন? কারণ এগুলো গোনা যায় না, এগুলো ওজন করতে হয় বা পরিমাপ করতে হয়। এখন দেখেন, এখন পরীক্ষায় কোশ্চেনটা কেমন ভাবে আসবে, যেমন দ্য ওয়াটার অফ দ্য বোতল, the water of the bottle is pure. The water of the bottle is pure. Underline করা আছে ওয়াটারের নিচে। The milk of the glass, the milk of the glass is mine. ধরেন এই দুটো কোশ্চেন পরীক্ষায় এসেছে, the water of the bottle is pure, the milk of the glass is mine. বলা হয়েছে the water of the bottle is pure, এই বোতলের পানিটা পিওর বা পরিষ্কার। বলেন এই বোতলের পানি, the water of the bottle is pure মানে কি? এই বোতলের পানিটা পিওর অথবা এই বোতলের পানিটা কি? পরিষ্কার।
তাহলে নির্দিষ্ট করে একটা বোতলের পানিকে বোঝানো হচ্ছে। আপনার সব পৃথিবীর সমস্ত পানি, এই যে আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে, এই যে বুড়িগঙ্গা নদীতে, এই যে কর্ণফুলী নদীতে, এই যে পদ্মা নদীতে, যমুনা নদীতে যে পানি, এই পানিকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি শুধুমাত্র নির্দিষ্ট একটা বোতলের পানিকে, যে এই বোতলের পানিটা পিওর। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বোতলের পানিকে। এবং সেই ওয়াটারের আগে আর্টিকেল দি বসেছে, যার কারণে এইটা ম্যাটেরিয়াল নাউন থাকবে, এটা তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তারপর দেখেন মিল্ক, মিল্ক দুধ, এটা গোনা যায় না, একটা আনকাউন্টেবল নাউন এবং এটা একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু নির্দিষ্ট করে গ্লাসের দুধকে বোঝাচ্ছে, দা মিল্ক অফ দ্য গ্লাস ইজ মাইন, এই গ্লাসের দুধ কি আমার, এই গ্লাসের দুধটা কার, আমার। তাহলে এইখানে বলা হয়েছে দ্য মিল্ক অফ দ্য গ্লাস ইজ মাইন, তাহলে এখানে নির্দিষ্ট করে একটা গ্লাসের দুধকে বোঝাচ্ছে, এখানে পৃথিবীর সব দুধকে বোঝায়নি, নির্দিষ্ট করে গ্লাসে থাকা দুধটুকে বোঝাইছে। এবং এই মিল্কের আগে দেখেন দিয়েছে, আমরা চিনে ফেলতে পারবো এটা একটা কমন নাউন। ঠিক আছে, তাহলে আর্টিকেল বসছে, এটা একটা কোন নাউন, কমন নাউন। ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে, এটা কমন নাউন হয়ে গেছে। এটা ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার কিনা? ওকে, মুছে দিলাম আমি। এবার আসেন 47তম বিশেষ সেকেন্ড থেকে কোশ্চেনটা এসেছিল। এটা হলো কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন হলো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে। এখানে কমন নাউনটা কি হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। যেমন মাদার, ফাদার, এগুলো কোন নাউন, এগুলো হলো কমন নাউন। বলেন মাদার, ফাদার, এগুলো কোন নাউন, কমন নাউন। কিন্তু প্রশ্নটা পরীক্ষায় এসেছে 47টা এসেছে দ্য মাদার, পরীক্ষায় এসেছে সিং দ্য বেবি, 47তম বিসিএসের কোশ্চেন, সিং দ্য বেবি, দ্য মাদার রোজ ইন হার। বলেন এখানে দি মাদার, আমরা যদি বলি শুধু মাদার, মা, একটা কমন নাউন। আমরা যদি বলি শুধু ফাদার অর্থাৎ পিতা, একটা কমন নাউন। কিন্তু আমরা যখন বলছি সিং দ্য বেবি, শিশুটিকে দেখে দ্য মাদার রোজ ইন হার, বলেন রোজ ইন হার। এখন এই দা মাদার বলতে এখানে কিন্তু মাকে বোঝাচ্ছে না, ব্যক্তিকে বোঝাচ্ছে না। এইখানে মাদার মানে মা, ব্যক্তিকে বোঝাচ্ছে, এখানে ফাদার মানে পিতা, ব্যক্তিকে বোঝাচ্ছে। কিন্তু সিং দ্য বেবি, বেবিকে দেখা মাত্র দা মাদার রোজ ইন হার, এই দা মাদার বলতে কিন্তু মা, ব্যক্তিকে বোঝাচ্ছে না। এখানে বলা হচ্ছে মাতৃত্বকে, এখানে কি বলা হচ্ছে, মাতৃত্বকে। মাতৃত্ব মানে কি, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা সেটা, সন্তানের প্রতি পিতার যে ভালোবাসা, এটাকে বলে পিতৃত্ব, মাতৃত্ব। তাহলে দেখেন এইখানে দি মাদার মানে এখানে মা না, মাতৃত্ব মানে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি পিতার ভালোবাসা। তাহলে এখানে দি মাদার, দি ফাদার যদি বলা হয়, তাহলে এখানে মাতৃত্ব, আর মাতৃত্ব মানে কি, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গোনা যায় না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে আমরা সব নাউনের আগে আর্টিকেল বসাইলে ওই নাউনটা কমন হয়ে যায়, কিন্তু এখন কমন নাউনের আগে আর্টিকেল বসার কারণে এটা কমন না হয়ে কি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা পরীক্ষা এসেছিল, এই কোশ্চেনটা 47তম বিসিএস এর, এই কোশ্চেনটা 47 বিসিএস এর কোশ্চেন ছিল। হ্যাঁ, যে দা মাদার রোজিনার, এখানে মাদারটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই কিন্তু এটাকে অ্যান্সার করবে কমন নাউন হিসেবে, কারণ এইখানে শুধু মাদার মানে মা, ব্যক্তিকে বোঝায়, কিন্তু দি মাদার মানে মা, ব্যক্তিকে বোঝায় না, বোঝানো হয় মাতৃত্বকে। মাতৃত্ব হলো একটা গুণ, মাতৃত্ব। তাহলে দি মাদার এখানে হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলা হয় সিং দ্য বেবি, দ্য ফাদার রোজ ইন হিজ, তাহলে দি ফাদার, এখানে দি ফাদার মানে পিতা না, পিতৃত্ব, সন্তানের প্রতি পিতার ভালোবাসা সেটা। তাহলে এটা কিন্তু দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, গোনা যাবে না। তাহলে দি ফাদার, এই ফাদারটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার কিনা বলেন? সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলেন? সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন? ওকে,
আরেকটা কোশ্চেন আমাদেরকে শিখতে হবে এখান থেকে। খেয়াল করেন 1 নম্বর কোশ্চেন, দ্য রিং is made of gold. The necklace is made of gold. The paper is made of wood, made from wood. 4 নম্বর লেখেন, the chair is made of wood. The pen is made of plastic. বলেন এখানে দেখেন ডি পরে একটা নাম আন্ডারলাইন করা আছে, প্রিপজিশন অফ বা ফ্রম এর পরে আন্ডারলাইন করা আছে। আরেকটা কোশ্চেন লেখেন, এটাও এসেছে, the oil is made of seeds. Made from. এই 6টা কোশ্চেন পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। হ্যাঁ, কানে আপু কমন নাউনের আগে বলতে কি সব কমন নাউনকে বলবেন না, আবার মানে দি মাদার দি ফাদার এই দুটা, দি মাদার দি ফাদার দি সিস্টার দি ব্রাদার এগুলোর ক্ষেত্রে সব কমন নাউনের আগে আবার আর্টিকেল বসালে দি বসালে আবার সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। হ্যাঁ, সবগুলো না, ফাদার মাদার সিস্টার ব্রাদার, হ্যাঁ, পিতৃত্ব মাতৃত্ব ভ্রাতৃত্ব, হ্যাঁ, এগুলো সবগুলো না, পিতা মাতা ব্রাদার সিস্টারের ক্ষেত্রে। এই 6টা কোশ্চেন বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষাতে একাধিকবার এসেছে। তাহলে আমরা এগুলো একটু অ্যান্সার করি। খেয়াল করেন এখানে আমরা আগে একটা ব্যাখ্যা শিখবো, সেটা হলো একটা নোট লিখবো, বস্তু যে উপাদান বা কাঁচামাল দিয়ে তৈরি, সেটা ম্যাটেরিয়াল নাউন, আর তৈরিকৃত বস্তুটি কমন নাউন। বস্তু যে উপাদান দিয়ে তৈরি সেটি ম্যাটেরিয়াল নাউন, আর তৈরিকৃত বস্তুটি কমন নাউন। ওকে, তাহলে এই 6টা কোশ্চেন বিগত সালে পরীক্ষাতে আসা, সবাই একটু অ্যান্সার করেন। 6টা কোশ্চেন 2টা জায়গায় ফ্রম দিয়েছি আর বাকিগুলো অফ দিয়েছি। এই ফ্রম আর অফের ব্যবহারটাও পরীক্ষা আলাদা করে পরীক্ষা আসে। তাহলে এই 6টা কোশ্চেন সবাই একটু অ্যান্সার করেন। 6টা কোশ্চেন আমি ব্যাখ্যা করবো। এই 6টা কোশ্চেন অ্যান্সার করেন সবাই, খুবই ইম্পর্টেন্ট 6টা কোশ্চেন। বস্তু যে উপাদান বা কাঁচামাল দিয়ে তৈরি সেটি ম্যাটেরিয়াল নাউন, আর তৈরিকৃত বস্তুটি কমন নাউন। অর্থাৎ যে উপাদান বা যে কাঁচামাল বা যে জিনিসটা যে বস্তুটা বানানো হয়েছে সেটা হবে ম্যাটেরিয়াল নাউন, আর বস্তু তৈরি হওয়ার পরে ব্যবহার উপযোগী যে বস্তুটা এটা হবে কমন নাউন। ঠিক আছে? ওকে, তাহলে বলেন
এইখানে গোল্ড দিয়ে রিং, রিং মানে কি আংটি, আমরা আমরা হাতের আঙ্গুলে যে আংটি পরি না, স্বর্ণের আংটি, রূপার আংটি, সে আংটি। গোল্ড রিং মানে কি আংটিকে বোঝাচ্ছে। তাহলে বলেন গোল্ড দিয়ে যে রিং তৈরি হয়, বলেন গোল্ড দিয়ে কি তৈরি হয়, রিং তৈরি হয়, গোল্ড দিয়ে রিং তৈরি হয়। তাহলে যেটা দিয়ে তৈরি হয় অর্থাৎ বস্তুর উপাদান বা কাঁচামালটা হলো এখানে গোল্ড, তাহলে গোল্ডটা হলো ম্যাটেরিয়াল নাউন, গোল্ডটা কি ম্যাটেরিয়াল, আর রিংটা হলো এখানে কমন নাউন, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, বলেন দা নেকলেস, নেকলেসটা হচ্ছে মেয়েরা, আমাদের আপুরা পরে, হ্যাঁ, বিয়ের সময় নেকলেস দিতে হয়, ঠিক আছে। তাহলে নেকলেসটা আমাদের আপুরা পরে, এই নেকলেসটা কি দিয়ে তৈরি হয়, স্বর্ণ দিয়ে তৈরি হয়। আমাদের আপুরা যে নেকলেসটা পরে, নেকলেসটা কি দিয়ে তৈরি হয়, স্বর্ণ দিয়ে, তাহলে গোল্ড দিয়ে, তাহলে গোল্ডটা হলো এখানে ম্যাটেরিয়াল নাউন। আর নেকলেসটা হচ্ছে ব্যবহার উপযোগী বস্তু বা তৈরিকৃত বস্তু, তাহলে এটা হলো ব্যবহার উপযোগী বা তৈরিকৃত বস্তু নেকলেস, যেটা স্বর্ণ দিয়ে তৈরি এবং যেটা আমাদের আপুরা গলায় পরে, তাহলে এটা হলো কমন নাউন। বলেন এরপর হলো পেপার, বলেন পেপার, বলেন পেপার, উড থেকে কাঠ থেকে কাগজ তৈরি হয়, তাহলে কাঠটা হলো এখানে ম্যাটেরিয়াল নাউন আর পেপারটা হলো এখানে কমন নাউন। The chair is made of wood, উড থেকে চেয়ার তৈরি, অর্থাৎ উড কাঠ দিয়ে কি চেয়ার তৈরি হয়, তাহলে এই উডটা হলো ম্যাটেরিয়াল নাউন আর চেয়ার এটা হলো কমন নাউন। বলেন the pen is made of plastic, এই যে আমার হাতে যে পেনটা আছে, মার্কারটা বা কলমটা আছে, এর বাইরের আবরণটা কি দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে প্লাস্টিক দিয়েই পেন বা মার্কারটা তৈরি, তাহলে এই প্লাস্টিকটা হলো এখানে ম্যাটেরিয়াল নাউন আর পেনটা কি কমন নাউন। বলেন the oil is made from seeds, বলেন কি দিয়ে, বীজ দিয়ে তৈল তৈরি করা হয়, সরিষার বীজ দিয়ে তৈল তৈরি করা হয়, বাদামের বীজ দিয়ে তৈল তৈরি করা হয়, হ্যাঁ, তিল বীজ দিয়ে তেল তৈরি করা হয়, অর্থাৎ তেল তৈরি হয় কি দিয়ে, বীজ দিয়ে, সিডস, সিডস মানে হচ্ছে বীজগুলো আর অয়েল মানে কি তেল, তাহলে সিডস দিয়ে তৈরি হয়, তাহলে সিডসটা হলো ম্যাটেরিয়াল নাউন। আর এখানে অয়েল, অয়েল হলো তৈরিকৃত বস্তু বা উপাদান, তৈরিকৃত বস্তু, মানে বীজ থেকে তৈরিকৃত বস্তুটা কি অয়েল, তাহলে এটা কমন নাউন। ওকে, এটা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি কোথাও মেড অফ দিয়েছি, কোথাও মেড ফ্রম দিয়েছি, বলেন কোথাও মেড অফ লিখেছি, কোথাও লিখেছি ফ্রম। এখন মেড অফ মানে হলো এই কাঁচা মালটা দেখে আর এই বস্তুটা দেখে চেনা যাবে, দুইটা দেখে, অর্থাৎ কোন বস্তু তৈরি হওয়ার পরে তৈরিকৃত বস্তু দেখে চেনা যাবে যে এটা কি ধরনের কাঁচামাল দিয়ে তৈরি হয়েছে, এটা যদি চেনা যায়, দেখে চেনা যায়, তাহলে সেটা হবে মেড অফ। যেমন দেখেন রিংটা, আংটিটা গোল্ড দিয়ে তৈরি না সিলভার দিয়ে তৈরি, এটা কিন্তু দেখে চেনা যায়, তাহলে সেটা হলো কি মেড অফ। আবার বলেন নেকলেসটা, আপুরে যে গলা নেকলেস পরে, নেকলেসটা কি গোল্ড দিয়ে তৈরি নাকি সিলভার দিয়ে তৈরি, এটা কিন্তু দেখে চেনা যায়, তাহলে এটা হলো বলেন মেড অফ। কিন্তু উড দিয়ে যে পেপার তৈরি, কাঠ থেকে যে কাগজ তৈরি হয়, কাঠ থেকে কি তৈরি হয়, কাগজ তৈরি হয়, এটা কিন্তু সরাসরি দেখে চেনা যায় না, বোঝা যায় না, তাহলে এটা হলো কি মেড ফ্রম। তাহলে যেটা দেখে, যে বস্তুটা দেখে সরাসরি চেনা যায় না যেটা কি দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ, পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়ে তৈরি হয়, সেটা হলো মেড ফ্রম। বলেন উড, উড দেখ, চেয়ার দেখলে চেনা যায় যে এটা কাঠের তৈরি না প্লাস্টিকের তৈরি, হ্যাঁ, আর এটা প্লাস্টিক নাকি সরাসরি কাঠ দিয়ে তৈরি, এটা চেনা যায়, তাহলে এটা মেড অফ। বলেন এই যে পেনটা, এটার বাইরের অবনটা প্লাস্টিক, এটা কিন্তু দেখে সরাসরি চেনা যাচ্ছে, তাহলে এটা হলো কি মেড অফ। এখন বলেন অয়েল ইজ মেড অফ সিডস, বলেন বীজ থেকে যে তেল তৈরি, এটা তেল দেখে কিন্তু চেনা যায় না, বীজটাকে, হ্যাঁ, বীজটাকে চাপ সৃষ্টি করা, মেশিনে দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা এবং চাপের ফলে তেলটা বের হয়ে আসে বীজ থেকে। এখন আপনি তেল দেখেও চিনতে পারবেন না যে বীজ থেকে তৈরি বা কোন বীজ থেকে তৈরি, তাহলে এটা কিন্তু রূপান্তরিত তৈরি হয়, জন্য the oil is made from seeds, কারণ বীজকে চাপ দিয়ে, প্রচন্ড চাপ দিয়ে এটাকে মানে রস বের করে এটাকে তেল বানানো হয়, এটা কিন্তু মানে দেখে চেনা যায় না যেটা বীজ থেকে তৈরি, তাহলে এটা হলো মেড ফ্রম। তাহলে যে তৈরিকৃত বস্তুটা দেখে চেনা যায় যেটা কোন ধরনের কাঁচামাল বা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে, সেক্ষেত্রে মেড অফ। আর যে বস্তুটা দেখে চেনা যায় না বা এটা কোন উপাদানে তৈরি হয়েছে এটা সরাসরি বোঝা যায় না, সেটা হলো মেড ফ্রম। কথা বুঝছেন? ওকে, তাহলে আজকে আমরা নাউনটা শিখলাম। নাউনের দ্বিতীয় ক্লাস হয়েছে, এরপরের দিন আমরা ডিটারমিনার শিখবো। হ্যাঁ, এরপরের দিন আমরা শিখবো ডিটারমিনার। আমাদের পেইড ব্যাচের তৃতীয় ক্লাসটা হবে আজকে, আমাদের পেইড ব্যাচের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমরা যে বেসিক ইংলিশ কোর্সটা শুরু করেছি, 15 তারিখে ফার্স্ট ক্লাস ছিল, আজকে 17 তারিখে সেকেন্ড ক্লাস হয়েছে। হয়তো আগামীকাল না হয়ে এর পরের দিন সোমবারে হয়তো আবার ক্লাস হবে আমাদের রাত 8টায়।
আর আমাদের এখানে একটা পেইড বেসের ক্লাস হচ্ছে এবং আপনারা জানেন যে ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেন, ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ এখানে ফোকাস রাইটিং, ট্রান্সলেশন এবং যে কোনো কিছু আসলে যেন আমরা লিখতে পারি, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের যে রিটেন প্রিপারেশন এবং বিসিএস, নিবন্ধন, গ্যাস ফিল, খাদ্য, সমাজসেবা সহ যত পরীক্ষা আছে সব পরীক্ষার গ্রামার, এমসিকিউ, লিটারেচার এবং রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশনের আমরা এই একটা কোর্স থেকে পাবো ইনশাল্লাহ। এবং এই কোর্সটা আমরা 100 থেকে 200 পর্যন্ত যত ক্লাস লাগে আমি দিব এবং কোর্সটা 2 মাস, 4 মাস এমনকি 6 মাস পর্যন্ত চলবে। পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাল্লাহ আপনারা পাবেন এখান থেকে। এই কোর্সটা করার পরে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ইংলিশের কোনো গ্যাপ থাকবে না। আমি আপনাদের নাউনের ক্লাস শেষ, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে ওই ক্লাসে পিডিএফ দিব। এই পিডিএফ এরপরে আমাদের প্র্যাকটিস শিট দিব, বাসায় প্রচুর কোশ্চেন সলভ করবেন। তারপরে এক একটা টপিক শেষ হওয়ার পরে আমি আপনাদের পরীক্ষা নিব, ঠিক আছে? যারা যারা এখনো ভর্তি হননি, তা মাত্র 510 টাকায় পূর্ণাঙ্গ ইংলিশ কোর্স করতে আপনারা 09375605547 এই নাম্বারে বিকাশ অথবা নগদে মাত্র 510 টাকা সেন্ড করবেন। সেন্ড করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন অথবা লাস্টে 4টা ডিজিট পাঠিয়ে দিবেন। আমি আপনাদেরকে সেই পেইড গ্রুপে আপনাদের অ্যাড করে দিব। হ্যাঁ, এই 510 টাকার বিনিময়ে আপনারা 100-র অধিক ক্লাস পাবেন এবং ইংলিশে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা থাকবে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।